প্রোস্টেট ক্যান্সারটা সাধারণত আমাদের পুরুষদের প্রোস্টেট গ্রন্থিতে হয়ে থাকে। প্রোস্টেট গ্রন্থিটা একটা ওয়ালনাট সাইজের একটা গ্রন্থি, যা প্রস্রাবের থলির নিচের দিকে এবং মলদ্বারের সামনের দিকে অবস্থিত। যত বয়স বাড়তে থাকবে, প্রোস্টেট ক্যান্সার হওয়ার হার তত বাড়তে থাকবে। আরেকটা আছে, আমরা বলি অ্যানসেস্ট্রি, মানে আফ্রিকান আমেরিকান এবং ক্যারিবিয়ান অ্যানসেস্ট্রি যারা আছে, এদের মধ্যে প্রোস্টেট ক্যান্সার হওয়ার হারটা বেশি। তবে আমাদের এশিয়ান কান্ট্রির জনগণের মধ্যে প্রোস্টেট ক্যান্সার হওয়ার হারটা তুলনামূলকভাবে কম। ওয়েস্টার্নাইজড ফুড হ্যাবিট আমাদের প্রোস্টেট ক্যান্সারের হার বাড়িয়ে দিচ্ছে। আমাদের সুষম খাদ্য গ্রহণ না করাটা প্রোস্টেট ক্যান্সারের হার বাড়িয়ে দিচ্ছে। কিছু কিছু কেমিক্যালের মানে রাসায়নিক উপাদানের সাথে সংস্পর্শতা প্রোস্টেট ক্যান্সারের হার বাড়িয়ে দেয়। মানুষের সিডেন্টারি লাইফ মানে ব্যায়াম না করা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি সঠিকভাবে আমরা সঞ্চালন না করি, সেক্ষেত্রেও প্রোস্টেট ক্যান্সারের সাথে এর সম্পৃক্ততা লক্ষ্য করা গেছে। আরেকটা গ্রুপ আছে রিস্ক ফ্যাক্টরে, যেখানে পারিবারিকভাবে প্রোস্টেট ক্যান্সার যদি বাবা কিংবা ভাইয়ের হয়ে থাকে, তাহলে তার প্রোস্টেট ক্যান্সার হারটা হচ্ছে দ্বিগুণ হয়ে যায়। আবার যাদের বংশগত জিনের মিউটেশন থাকে, তাদের ক্ষেত্রে প্রোস্টেট ক্যান্সার হওয়ার হার বেশি থাকে। কিছু ডিজিজ যেমন লিস সিনড্রোম, তারপরে আদার ক্যান্সার যেমন ব্রেস্ট ক্যান্সার থাকে, এদের ক্ষেত্রেও প্রোস্টেট ক্যান্সার হওয়ার হারটা বেশি হয়। তবে আসার কথা, আমাদের যে অ্যানসেস্ট্রি, এথনিসিটি, আমাদের এদেশে প্রোস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা অন্যান্য দেশের, বিশেষ করে ক্যারিবিয়ান এবং আফ্রিকান আমেরিকান অ্যানসেস্ট্রি থেকে অনেক কম। প্রাথমিক উপসর্গগুলি হচ্ছে, যদি প্রস্রাবে জ্বালা পোড়া করে, প্রস্রাবের সাথে রক্ত যায়, কিংবা প্রস্রাবের রাস্তায় ব্যথা অনুভূত হয়, তলপেটে ব্যথা অনুভূত হয়, সাধারণত প্রস্রাব থেকে যায় কিংবা প্রস্রাব বন্ধ হয়ে যায়, এগুলি হচ্ছে প্রাথমিক উপসর্গ। প্রোস্টেট ক্যান্সার প্রোস্টেটের থেকে শরীরের অন্যান্য স্থানে সংক্রামিত হয় কিংবা ছড়িয়ে পড়ে, তখন তার অন্যান্য উপসর্গগুলি দেখা দিতে পারে। যেমন হাড়ের ব্যথা হতে পারে, কোমরের পিছনে ব্যথা হতে পারে, বুকে ব্যথা হতে পারে, কাশি হতে পারে, কিছু নিউরোলজিক্যাল ডিজিজ সিমটম দেখা দিতে পারে। এগুলো হচ্ছে যদি দূরবর্তী স্থানে ক্যান্সারটা ছড়িয়ে পড়ে। তবে একটা জিনিস লক্ষণীয়, যে বেশিরভাগ প্রোস্টেট ক্যান্সারেই উপসর্গহীন থাকে প্রাথমিকভাবে। প্রাথমিক পরীক্ষাটা কয়েকটা ভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রস্রাবে আমরা PCA3 নামক একটা টেস্ট করে থাকি। রক্তে করি PSA নামক একটা পরীক্ষা। তারপরে আমরা আলট্রাসোনোগ্রাম দিয়ে প্রোস্টেট গ্রন্থিটা দেখতে পারি। সেটা হতে পারে তলপেটের উপর দিয়ে, সেটা হতে পারে মলদ্বারের ভিতর দিয়ে। যেমন আমরা MPMRI করতে পারি, PSMA টেস্ট করতে পারি, বোন স্ক্যান করতে পারি, CT স্ক্যান করতে পারি। এসবই রোগ নির্ণয় এবং রোগের পর্যায় নির্ধারণ করার জন্য। রোগ নির্ণয় করার একমাত্র কনফার্মেটরি টেস্ট আমরা যেটা করি, সেটা হচ্ছে প্রোস্টেট বায়োপসি। আমাদের আছে PSMA পেট কিংবা হোল বডি MPMRI অথবা বোন স্ক্যান, এগুলো আমরা করে থাকি। প্রাথমিক অবস্থায় কিছু কিছু জটিলতা থাকে, একটু রক্ত যাওয়া, একটু প্রস্রাব ঝরা, সামান্য যৌন অক্ষমতা থাকে। তবে সবই চিকিৎসা বিদ্যমান এবং কিছুদিন পরেই আবার ওগুলো রিগেইন করে যায়। অপারেশন পরবর্তী সময়ে দেখা গেছে 3 মাস কিংবা 6 মাস অন্তর অন্তর আমাদের ফলো আপে আসেন এবং 2-3 বছর পর এই ফলো আপের হারটা প্রতি বছরে
আমরা নিয়ে যাই, প্রতি বছর একবার ফলো আপ করলেই হয় এবং 5 বছর পরে এই ফলো আপটা আরও দীর্ঘায়িত হয়। প্রোস্টেট ক্যান্সারের যদি পেশেন্টের লাইফ এক্সপেক্টেন্সি ভালো থাকে, সেক্ষেত্রে আমরা শুধু তাকে ওয়াচ করতে পারি। অর্গান কনফাইন্ড চিকিৎসা যেটা আছে সেটা হচ্ছে প্রোস্টেটেক্টমি, মানে সার্জারি। প্রোস্টেট ক্যান্সারের সার্জারি হচ্ছে প্রোস্টেট গ্রন্থিটা পুরোপুরি এটা অপসারণ করে ফেলা, সাথে তার ড্রেনিং যে লিম্ব গ্রন্থি সেগুলো শরীর থেকে অপসারণ করা। অথবা আরেকটা ট্রিটমেন্ট আছে অর্গান কনফাইন্ডের, তা হচ্ছে রেডিয়েশনের মাধ্যমেও এর চিকিৎসা করা যায়। এর পরের পর্যায়ে হচ্ছে যদি প্রোস্টেট ক্যান্সারটা আশেপাশে ছড়িয়ে থাকে, সেক্ষেত্রে তার জন্য চিকিৎসা পদ্ধতি সাধারণভাবে কেমোথেরাপি, রেডিওথেরাপি অথবা হরমোন থেরাপি, যেটা তার পর্যায় অনুসারে, শারীরিক সক্ষমতা অনুসারে এবং তার জীবনের লাইফ এক্সপেক্টেন্সি অনুসারে আমরা নির্ধারণ করে থাকি। সার্জারি মানে শল্য চিকিৎসা, কেমোথেরাপি, রেডিওথেরাপি, ইমিউনোথেরাপি, হরমোন থেরাপি, এর সবগুলো চিকিৎসা পদ্ধতি আমাদের দেশে বিদ্যমান এবং উন্নত বিশ্বে যা আছে আমাদের দেশেও সব পাওয়া যায় এবং আমরা খুব সুন্দরভাবেই সবগুলো পেশেন্টের জন্য আমরা চিকিৎসা পদ্ধতি তাকে দিতে পারি। চিকিৎসা উন্নত বিশ্বে সম্ভব, সেই চিকিৎসা আমাদের দেশেও সম্ভব। শুধু একটাই যে আমরা এখনও রোবটটা পাইনি, রোবট পেলে উন্নত চিকিৎসার জন্য আর আমাদের রোগীদের বাইরে যাওয়ার প্রয়োজন পড়বে না। 3 ভাবে করা যায়, সেটা হচ্ছে ওপেন পেট কেটে, আরেকটা হচ্ছে ল্যাপারোস্কোপির মাধ্যমে এবং সর্বশেষ রোবোটিক সার্জারির মাধ্যমে। তো দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে এখনও রোবোটিক সার্জারিটা আসেনি, কিন্তু ওপেন অপারেশন এবং ল্যাপারোস্কোপিক অপারেশন আমাদের দেশের রোগীরা পেয়ে থাকেন। তবে রোবোটিক সার্জারি, ল্যাপারোস্কোপিক সার্জারি এবং ওপেন সার্জারির ভিতরে আউটকামে কোনো অনকোলজিক্যাল আউটকামে কোনো পার্থক্য নাই। 3 মাস পরে সবই সমান। শুধু হসপিটাল স্টে এবং অপারেশন টাইমটা লেংদি হয় ওপেন সার্জারিতে, রোবোটিক সার্জারিতে এর হসপিটাল স্টেটা কম, খরচটাও কমে আসে। এবং রেডিয়েশন, কেমোথেরাপি, ইমিউনোথেরাপি আমাদের যে টিমমেটরা আছেন রেডিয়েশন অঙ্কোলজিস্ট এবং মেডিকেল অঙ্কোলজিস্ট, ওনারাও এর সঠিকভাবে প্রয়োগটা করে থাকেন।